ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন, নামাই ওখানে বসে বসে তামসা দেখবেন? মনির হায়দার, এফপির শফিকুল আলম, মুশফিকুল ফজল আনসারী, গোলাম মর্তজা, তো আমি এই যে চারজন ব্যক্তির নাম নিলাম, ইদানিং কিন্তু তাদেরকে আর সরকারকে সেভাবে সমালোচনা করতে দেখা যায় না। কিন্তু আপনি দেখা যাচ্ছে একজন ব্যক্তি যিনি কনসিস্টেন্টলি, যিনি ক্ষমতায় থাকেন বা ক্ষমতাবান, তাদের ক্ষমতাকে প্রশ্ন করছেন, চ্যালেঞ্জ করছেন, সমালোচনা করছেন। তো এই যে ক্ষমতাকে প্রশ্ন করা, এটা তো আপনি না করে চাইলে যে যে চার ব্যক্তি নাম আমি নিলাম তাদের মতো আপনিও কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকতে পারতেন। কিন্তু আপনি কেন এই কঠিন অপশনটি বেছে নিলেন, এটা আমি জানতে চাই। কঠিন না তো, এটা তো আমার কাছে সবচেয়ে সহজ অপশন এবং একমাত্র অপশন। কারণ আমি সারা জীবন সাংবাদিকতা করেছি, আমি লেখাপড়া করেছি সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে। তার মানে আমি সাংবাদিকই হতে চেয়েছি, এবং সাংবাদিকতা শুরু থেকে আমি অন্য কোনো প্রফেশনে যাইনি, একটা কাজই করেছি। আমার কোনো সাইড বিজনেস নাই, এই ব্যবসাটাও আমি শিখিনি। আমি একটা কাজই জানি, যে কাজটা আমি জানি আমি সেই কাজটাই করছি। এবং সাংবাদিকের মূল কাজটা কি? সাংবাদিকের মূল কাজ হলো জনগণের হয়ে ক্ষমতাকে প্রশ্ন করা, সরকারকে প্রশ্ন করা, সরকার কোনো ভুল করলে তার সমালোচনা করা, যাতে নাকি আমি কিন্তু সরকারকে অজনপ্রিয় করতে চাই না, আমি সরকারকে জনগণের পালসটা ইনফর্ম করতে চাই। আমি সরকারকে বলতে চাই জনগণ আপনাকে নিয়ে কি ভাবছে, সরকার সিদ্ধান্ত নেবে তারা জনগণের পালসকে ফিল করবে কি করবে না। বাট আমার দায়িত্ব হলো ইনফর্ম করা। যদি সরকার সেই কাজটা না করে তাহলে সরকারের সমালোচনা করি। এখন আমি এই কাজটাই পারি। আপনি একটা কথা ভাবেন, ধরা যাক আমি 36 ইয়ার ধরে সাংবাদিকতা করি, আর তো কিছু করি নাই। এখন আপনি আমাকে বলেন মাসুদ কামাল তুমি এখন থেকে রিক্সা চালাবা, এতে তুমি, আমি তোমাকে এমন একটা রিক্সা চালানোর দায়িত্ব দেবো এবং এমন একজন লোককে তুমি বহন করে নিয়ে যাবা যে তোমার এক মাসে তুমি যা আয় করো সেই একদিনে তুমি সে আয়টা করবা। ধরেন আপনি আমাকে এই দায়িত্বটা দিলেন, ওই দায়িত্বটা তো নেবো না, কারণ ওটা আমি পারি না, আমি তো রিক্সা চালাতে পারি না রে ভাই। এখন ওনারা মনে করেছেন যে ওনারা সরকারি কর্মকর্তা হয়ে অথবা সরকারের ঘনিষ্ঠ হয়ে পারবেন, আমি তো পারতাম না, কারণ আমি চেষ্টাই করি নাই। আমি ওই চেষ্টাই করিনি। দুই একটা যে অফার আমার কাছে আসে নাই তা না, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেউ আরে খারে জিজ্ঞাসা করেছে, কেউ সরাসরিও বলেছে। আমার তো একটাই জবাব, ভাই ওই কাজটা তো আমি পারি না। যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাচ্ছেন কেন? আমি যেটা পারি সেটাই করি। এবং আমি আপনার মাধ্যমে এটাও বলি, অনেকে দেখবেন আমাকে সমালোচনা করে, অনেকে বলে যে উনি কিছু হতে চেয়েছিল, অনেকে সরাসরি বলে উনি উপদেষ্টা হতে চেয়েছিলেন, পারেননি বলে এখন মনের ক্ষোভ মেটানোর জন্য সমালোচনা করেন, অনেকে কিন্তু এরকম বলেন। আমি তাদেরকে আগেও বলেছি, এখনো বলি আপনার মাধ্যমে, যে আমি আমার বাকি জীবনে কোনোদিন কোন সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না, কোন সরকারের কোনো দায়িত্বে আমি যাব না, বেতনভোগী কোনো দায়িত্বে আমি যাব না। কারণ ওই কাজটা আমি যাবো না, এই কারণে এটা কিন্তু আমার মহাত্ম না, আমার উদারতা না, অথবা আমার মানে এই না, এই আপনার কি বলে এটাকে ত্যাগী ব্যাপার সেপার না। যদি আমি করতে যাই তাহলে আমি লেজি কভার করে ফেলবো। যে জিনিসটা এখন হচ্ছে, আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। যে জিনিসটা এখন হচ্ছে, ডক্টর ইউনূস কি বলেছেন ইন্টারভিউতে নুরুল কবিরকে? উনি বলেছেন আমরা তো এই জগতের লোক না, আমি নিজেও এই জগতের লোক না, ওনারাও এই জগতের লোক না, আমরা এসেছি অন্য জগৎ থেকে, এটা দেখে কিছু করতে পারি কিনা। এই যে কথাটা, এর চেয়ে রিস্কি, এর চেয়ে ঝুঁকিপূর্ণ কথা হতে পারে না। আপনি যেটা পারেন না, আপনি যদি মনে করেন আপনি পারেন না, তাহলে সেটা আপনি করতে আসলেন কেন? কারণ এটা তো আপনার পার্সোনাল লক্ষ্য দিনা, কিন্তু আপনার কিন্তু মানুষের জীবন নিয়ে, দেশ নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার নাই। আপনি পারেন না এবং আপনার সঙ্গে যারা আছে তারা কেউ পারে না, তারা সবাই অন্য জগতের লোক, তাদের নিয়ে এসে আপনার দেশ উদ্ধার করবেন, এটা তো পারবেন না আপনি। এবং সেটাই হচ্ছে, তারা কেউ পারছে না। তাদের উচিত হয় না এখানে আসাটা। তাকে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করলে আসতে হবে নাকি? আপনার বাংলা ভাষাতে প্রবাদই আছে যে অনুরোধে ঢেকে গেলা, আর আপনাকে অনুরোধ করছে, আপনি একখান ঢেকে গিলে নিয়ে বসে রয়েছেন। এখন তারা হজমও করতে পারেন না, উগরে দিতে পারেন না। দেশ কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এখন আছে এই কারণে যে ওনারা আবার এটা গর্ব সহকারে বলেন যে আমরা পারি না তবু আসছি। এটা উচিত না, প্রত্যেকটা লোকের উচিত যে কাজটা আপনি পারেন না সে কাজটা করতে না যাওয়া। যারা গিয়েছেন তারা কেন, তারা কি খুব ভালো কাজ করতেছেন? কে ভালো করতেছেন বলেন আপনি? তাহলে আমি শফিকুল আলমের কথাটাই বলি, উনি যখন সাংবাদিক ছিলেন, উনি যে কাজটা করে যে আনন্দ পেতেন, এখন পাই আমি যাই না। উনি যে কাজটা যেভাবে সাফল্যের সঙ্গে সুচারুভাবে উনি সম্পন্ন করতেন, এখন উনি করতে পারছেন না। উনি প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছেন তো। মনির হায়দার একই জিনিস। মনির হায়দার আমার কলিগ ছিল, আমার ছোট ভাইয়ের মতো। তাকে আমি খুবই মেধাবী সাংবাদিক হিসেবে মনে করি, কিন্তু কি হিসেবে মনে করি? সাংবাদিক হিসেবে। মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী কার্পেন্টার হবে না, মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী উপদেষ্টাও হবে না।
এটা হবে না রে ভাই। এটা এবং সে দেখবেন বিতর্ক করে একটা বিতর্ক মানে কাঁধে নিয়ে 100 বছর বিদায় হবে। যে কারণে আমি মনে করি যে আমি যা করছি এটা আসলে আমার এটা ছাড়া করার কোনো কিছু উপায় ছিল না। ধন্যবাদ। এবার জনাব ফজলুর রহমান, এই আপনারা দুজন আজকাল যে ধরনের আলাপ আলোচনাগুলো আমাদের সামনে আনছেন, এর ফলে একটা শ্রেণীর মানুষ কিন্তু আপনাদের তীব্রভাবে সমালোচনা করছে এবং সমালোচনা করে তারা বেশ আনন্দও পাচ্ছে। অথচ আপনি বা জনাব ফজলুর রহমান তো নিশ্চয়ই জানেন যে কোন ধরনের কথাবার্তা বললে অনলাইনের যারা সোকল যারা ভক্ত রয়েছেন তাদের কানে আরাম লাগে এবং আপনার ভিউ বাড়বে। কিন্তু তা না করে আপনারা দুজন কেন এত তেতো কথা বলছেন সাম্প্রতিক সময়, সেটা একটু জানতে চাই। ফজলু ভাই কেন বলছেন এটা আমি বলতে পারবো না, ফজলু ভাইয়ের ব্যাপার। ফজলু ভাইয়ের দায়িত্ব তো নিতে পারবো না। উনি একটা রাজনীতি করেন, উনি দীর্ঘদিন রাজনীতি করতেন। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি যখন ইউনিভার্সিটি পড়ি, তখনই উনি বিশাল নেতা, আমি তখন ক্ষুদ্র একটা স্টুডেন্ট। এবং আমার মনে আছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের 2-3 জন লোকের বক্তৃতা শোনার জন্য আমরা ক্লাস পর্যন্ত মিস দিতাম। আমি দিতাম মিস, মানে ক্লাস মিস দিয়ে হলে ওই নেতাদের বক্তৃতা শুনতাম। এরা কারা? একজন মাহমুদুর রহমান মান্না, আরেকজন ফজলুর রহমান। ওনাদের বক্তৃতা শোনার জন্য আমরা বসে থাকতাম, যে ওনারা এত সুন্দর ভালো বক্তৃতা দিতে পারতেন এবং মানুষকে মুগ্ধ করতেন। তো ফজলু ভাই এখনো বলেন, উনি ওইভাবে কথা বলেন, এটাই ওনার স্টাইল। উনি কিন্তু পলিটিক্সের সঙ্গে জড়িত, উনি কিন্তু বিএনপি করেন, আবার দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী লীগ থেকে উনি প্রতিনিয়ত নানাভাবে বঞ্চিত হয়েছেন, এটা আমরা জানি। ওনার এলাকায় এই মানে আমাদের ওই সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব, ওনাকে তো দাঁড়াইতেই যায় নাই, ভোট চুরি করে ওনার কাছে জিতে গেছে। এগুলো অনেক ঘটনা ঘটছে, সেটা ওনার ব্যাপার। ওনার বলে রাগ ঢাক করে বলে না, এবং ওনারা কাউকে ভয় পায় না। আমি এটাও দেখছি। আমি ভীত প্রধানে কি একটা অন্তর্নিহিত একটা তাদের মধ্যে একটা মানে সাহস চলে আসে। তো যেটা বলতেছেন এটা ওনার ব্যাপার, আমি জানি না উনি কেন বলতেছেন। আর আমার কথা আমি আগেই বললাম যে আমার কাজই হলো কাউকে খুশি করার, খুশিতে হলো কি হলো না এটা আমি দেখি না ভাই। আমি যেটাকে সত্য মনে করি, আমি যেটাকে উচিত মনে করি সেটা আমি বলি। আবার বলি আপনাকে, আমি কিন্তু মহাজ্ঞানী কেউ না, আমি এক অতি সাধারণ মানুষ। যে কারণে আমার বক্তব্য অনেক ভুল থাকে, কিন্তু আমি নিজে স্বীকার করছি আমি ভুল করি। কারণ কি, মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে আপনি এমন একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ঠিক, পারবেন না। আমি এরকম সব ঠিক না, আমিও ভুল করি। আমার ভুলটা যদি আপনি ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি মেনে নেই। এখন আপনি যদি আমার গালাগালি করবেন, অনেক আছে আমাকে গালাগালি করে, এটা কি কারণে করে জানেন? তার কাছে ওই যুক্তির কোনো পাল্টা যুক্তি নাই। যখন যুক্তি না থাকে তখন তারা গালাগালি করে, মনের একটা আনন্দ অনুভব করে, একটা আমোদ অনুভব করে। তারা কোনো, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, তারা তাদের আনন্দ অনুভব, আনন্দ নিয়ে থাকুক, আমার কোনো আপত্তি নাই ভাই। কিন্তু প্রশ্ন হলো কোন কথাটা তেতো, কোন কথাটা মিষ্টি, এগুলো আপনি বলতে পারবেন না। কারণ যে কথাটা আপনি মিষ্টি বলছেন সেটা আবার কারো কারো কাছে তেতোই মনে হয়, এটাও কারো কারো কাছে তেতো মনে হয়। কাজেই আমার কথা যখন আমি ডেলিভারি দেই, সেটা মিষ্টি কি তেতো এটা আমি বিচার করি না। আমি খালি বিচার করি যে কথাটা আমি বলছি আমি কি আমার বিবেকের কাছে সৎ কিনা, আমি যা বলতে চাই তা বলতে পারছি কিনা, এটাই আমার কথা। এবং আমার কথা যে একদম চূড়ান্ত সত্য এটা আমি দাবি কখনোই করি না। ফজলু ভাই ওনারও একটা পলিটিক্যাল একটা আছে, চিন্তা আছে, উনি হয়তো ওনার মতো করে বলেন, এটা ওনার ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে ভিউ বাড়াতে এই যে সোকল যে পপুলিস্ট আলাপ আলোচনা করা অথবা তৌহিদি জনতার নামে একটা যে মবের সংস্কৃতি সেটাকে উস্কে দেয়া, বা এই যে দেশের যেটা বিভাজনের সংস্কৃতি তৈরি করা বা দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেয়াতে কোনো কোনো চক্রকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াশীল একটা ভূমিকা রাখছে। তো আমি জানতে চাই আপনার কাছে আসলে এই যে চক্রটা যারা কাজ করছে এদের আলটিমেট লক্ষ্যটা আসলে কি আপনার মনে হয়? এদের নানা জনের নানা ধরনের লক্ষ্য। একটা হলো দেখেন তৌহিদি জনতা অর্থটা কি, তৌহিদি জনতার অর্থটা কি? তৌহিদি জনতা কি করবে? তাদের কাজ কি একজনকে জেলখানা থেকে ছাড়াই নেওয়া? তাদের কাজ কি এক জায়গায় যে গরু জবতে জিয়াফত করা? তাদের কাজ কি মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা? এটা তৌহিদি, এটা যদি তৌহিদি জনতার কাজ হয় তাহলে তৌহিদি শব্দটার অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি আল্লাহ করতে বলছেন? বলেন নাই। এখন ওনারা করেন, কেন করেন সেটা আমি বলি। সরকার পরিবর্তন, হাসিনা সরকারের পতনের পর কতগুলি জিনিস কিন্তু খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। হাসিনা সরকার কিছু মানুষ তার 16 বছরের রাজত্বকালে কিছু মানুষকে তারা অহেতুক টর্চার করেছে, অহেতুক টর্চার করেছে। মানে আপনার এই জঙ্গি নাম দিয়ে, তারপরে আপনার ইসলামী যারা মানে মাথা মাথায় টুপি থাকলেই হলো কারো কারো কিন্তু টর্চার করেছে। আবার কারো কারোর সঙ্গে মিলও করেছে, দুটাই করেছে। জামাত ইসলামকে 15টা বছর ধরে দৌড়েছে ভাই। এগুলি সবাই কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল আদর্শের মানে দল ছিল। কিন্তু যেই মাত্র হাসিনা সরকারের পতন হলো,
পতন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন 1 মাসের মধ্যে জামাতের নিষেধাজ্ঞা উঠে গেল। ঠিক আছে, এটা তো তাদের নিষিদ্ধ করাই ঠিক হয় নাই, উঠে গেল। কিন্তু পাশাপাশি যারা নাকি রিয়েলি একটু প্রবলেমেটিক ছিল তারাও কিন্তু এখন দ্বিগুণ বেগে ফিরে আসলো এবং তারা বলার চেষ্টা করলো যে আমাদের জয় হয়েছে। আসলে কি তাদের জয় হয়েছে? তাদের জয় হয়নি, জয় হয়েছে সাধারণ মানুষের। এই দেশের সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই সমস্ত আপনার মোরাল পুলিশিং করে না। তারা যে মোরাল পুলিশিং করা শুরু করলো, যে কার ওনার দৈর্ঘ্য কতটুকু, কার ওনার দেহের কত অংশ ঢাকতে পারলো, এই মোরাল পুলিশিং আমাদের দেশের মানুষ করে না। গ্রামে যান, গ্রামে যাই দেখেন গ্রামের নারীরা কিভাবে থাকে দেখেন। ওটা কোনো সমস্যা হয় না তো, ওটা তো সমস্যা হচ্ছে না। কিন্তু এরা যারা করছে এই কাজগুলো, তারা এইগুলির মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটানোর চেষ্টা করছে, আর কিচ্ছু না। আর এদেরকে কিছু লোক উস্কে দেয়, কিছু লোক উস্কে দিচ্ছে। তারা তাদের মধ্যে মানে 2-1 জন বলতেই হয়, তারা 2-1 জন বিদেশে অবস্থান করে, তারা ওইখান থেকে এদেরকে উস্কে দেয়। সত্য মিথ্যা আবল তাবল কথা বলে, অর্ধ সত্য নানা রকম ভাবে বলে, নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা উস্কে দেয়। আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, ভাই আপনারা তো উস্কে দিচ্ছেন, আপনারা তো দেশে নাই, আপনারা দেশে আসেন। ঠিক আছে, হাসিনা সরকারের আমলে আপনারা আসতে পারতেন না, আপনাদের নানা রকম রিস্ক ছিল। এখন আসেন না কেন? দেশে আসেন, এসে বসেন, কথা বলেন, এদের সঙ্গে মিশেন। যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান। আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন, ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন, নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন। আপনারা শুনেন, আপনি কখনো আগুন দেখেছেন? আগুন যখন জ্বলে, আগুনের রূপটা দেখেছেন? আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না, আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না, লাল রঙের জলে, অল্প জলে, কম জলে জলে। কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন, যখন আগুনের তাপটা পাবেন, তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন। তো ওরা তো আগুনের তাপ পায় না, ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয়, মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি। কিন্তু আমরা যারা দেশে আছি, আমরা টের পাই আগুনের তাপটা কি। এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয়, ওই রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষজন ওদিকে যেতে পারে না। যে কারণে ভাঙচুর হয়, ওই কারণ অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয়, এই বুঝি আমারটাও হলো। এই ভাঙচুর কোনো সমাধান নয়, বিপ্লব হয়েছে ভাই, সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে, বিপ্লব হয়েছে। অমুককে আপনি শেষ করে দিবেন, অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না। আমাদের দেশের কয় কোটি লোক, আপনি অর্ধেক লোককে বাতিল করে দেশে অগ্রসর করবেন? যে কথাটা আওয়ামী লীগ আমলে পুরো 15 বছর আমি বলে এসেছি। আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল? জামাতে ইসলামকে, বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো, ধীরে 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 করতো। এবং তারা তো এক পর্যায়ে বিএনপিকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চর ছিল, বলছে তো রে ভাইগুলো, কেন বলছে? তাদের লক্ষ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া। তখন আমি বারবার বলেছি, আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে, জামাতের যে কোটি কোটি সমর্থক আছে, এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন না। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও, এই ডক্টর ইউনূসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে। এটা আমার জন্য মনে হচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য। এবং আমি আবারও বলছি, বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা অন্যায় করেছে ওদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দেশটাকে দয়া করে ভাগ করবেন না। এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশন এনে গেছে।